প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন ৩০তম পর্ব। শেখ কামাল নিজেকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে দাবি করল। বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে আমরা তখনও ব্যস্ত। এক রাতে হঠাৎ করে শেখ কামাল, শাহান এবং তারেক এসে উপস্থিত আমার কুমিল্লার সেনানিবাসের বাসায়। শাহান ও তারেক ছিল কামালের বিশেষ ঘনিষ্ঠ বন্ধু। রাত তখন প্রায় ১১টা বাজে। এত রাতে কোনো খবর না দিয়ে ওদের আগমনে কিছুটা আশ্চর্য হয়েছিলাম। কি ব্যাপার কামাল, তোমরা এত রাতে এখানে? প্রশ্ন করলাম। বস, সরি, উপায় নেই। রাতটা আপনার বাসায় নিরাপদে কাটাবো বলেই এলাম। সকালে এসেছি পার্টির কাজে। সারাদিন ব্যস্ত ছিলাম শহরে, খবর দেওয়ার সময়ও পাইনি। কিছুক্ষণ আগে কাজ শেষ হলো। দিনকাল খারাপ, তাই ভাবলাম শহরে না থেকে আপনার কাছে চলে আসি। তা বেশ করেছ। শহরে তো আজ গোলাগুলিও হয়েছে শুনলাম। না বস, গোলাগুলি না, এই একটু রংবাজি আর কি, জানালো কামাল। এরই মধ্যে নিম্মি খাবারের বন্দোবস্ত করে এসে বলল, সবার মুখ দেখে বোঝাই যাচ্ছে কারোরই খাওয়া হয়নি, এসো খেয়ে নাও। তারপর কথা বলার জন্য সারা রাত পড়ে আছে। নিম্মি, ইউ আর রিয়েলি গ্রেট, বলল কামাল। সবাই হাত মুখ ধুয়ে খেতে বসে গেল। এরা তিনজনেই বিশেষভাবে পরিচিত এবং আপনজন। খাওয়ার মাঝে শাহান বলে উঠল, ডালিম ভাই, কামাল বিয়ে করেছে। তাই নাকি? তা হঠাৎ করে বিয়ে, কি বিষয়? না মানে সবাই ধরেছে, না করে আর উপায় কি বস, রাজি হতেই হলো। এত খুবই সুখবর। তা তোমার স্কলারশিপের কি হলো? সস্ত্রীক যাচ্ছ নাকি, জানতে চাইলাম আমি। যাওন যাইব না বস, পড়ালেখা করার সময় নাই। এরপর কামাল শার্টের কালারের এক প্রান্ত আঙ্গুল দিয়ে নাড়িয়ে বেশ একটু গর্বের সাথেই বলল, ফিউচার প্রাইম মিনিস্টার, বুঝতেই পারেন কত কাম, একদম সময় নাই। সেটা তো বুঝতেই পারছি। মাত্র ২-৪ বছরের ব্যাপার ছিল। লেখাপড়াটা সেরে আসলে ভবিষ্যতে একজন এডুকেটেড প্রাইম মিনিস্টার পেতাম, তাই বলা আর কি। তাছাড়া আগামী ২-৪ বছরে তো চাচা রিটায়ার করছেন না, সেই ক্ষেত্রে স্কলারশিপটা করলেই পারতে। দেখো কামাল, চাচা বলেন তিনি প্রায় সর্বমোট ১৭ বছর জেল খেটেছেন পাক আমলে। জেলে থাকাকালীন অবস্থায় পৃথিবীর প্রায় সব নামি দামি নেতারা বিস্তর লেখাপড়া করেছেন। আমাদের ঢাকা সেন্ট্রাল জেলের লাইব্রেরিটাও শুনেছি খুবই রিচ। জেলে থাকাকালীন সময়টার যথাযথ সদ্ব্যবহার করে চাচা কিন্তু তেমন একটা লেখাপড়া করেননি। সময়টাকে কাজে লাগালে আজ তারই অনেক সুবিধা হতো রাষ্ট্র পরিচালনা করতে। কি কথাটা ঠিক বললাম কিনা? ওরা সবাই সবার মতো করে শুনছিল আর খাচ্ছিল। কামাল কিংবা অন্যদের কেউ কোনো উত্তর দিল না আমার কথাগুলোর। সম্ভবত ওদের মনপুত হয়নি। খাওয়ার পর কিছুক্ষণ হালকা আলাপ করে সবাই শুয়ে পড়েছিলাম। পরদিন নাস্তার পর ওরা ঢাকা ফেরার জন্য রওনা হয়ে গেল। জেনারেল জিয়াকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা। সরকার জেনারেল জিয়াকে বার্মায় ডিফেন্স অ্যাটাচি করে পাঠাবার সিদ্ধান্ত নেয়। আমরা তখনও সারা দেশে ডিপ্লয়েড। একদিন নূর ফোন করে জানালো, জেনারেল জিয়া অতি জরুরি প্রয়োজনে আমার সাথে দেখা করতে চান। ফোন পেয়ে চলে এলাম ঢাকায়। নূর জানালো, বস আমাকে বাসায় দেখা করতে বলেছেন। বুঝলাম বিশেষ জরুরি বিষয়ে আলাপ করতে ডেকে পাঠিয়েছেন তিনি। জরুরি এবং গোপন বিষয়ে আলাপ আলোচনা সাধারণত তার বাসাতেই হয়। বাসায় গিয়েই দেখা করলাম। সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক আলোচনার পর তিনি আসল কথাটা বললেন। I hear that I am going to be sent out from the army as defense attaché to Burma Seoul. Do you know anything about it? আকাশ থেকে পড়লাম। কি বলছেন জেনারেল জিয়া? শেখ মুজিব তো কথা দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই তিনি তাকে চিফ বানাবেন। তাহলে? জবাব দিলাম, আমি কিছুই জানি না স্যার, তবে আপনার যাওয়া চলবে না, আপনাকে হারাতে চাই না আমরা। ওয়েল দেন ট্রাই টু ডু সামথিং। তার ইঙ্গিত স্পষ্ট। তিনি চাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে আমি আলাপ করি। অবশ্যই আমার সাধ্যমতো যা করার সেটা আমি করব। প্রধানমন্ত্রীর সাথে দেখা করব আজই, বললাম আমি। আই শ্যাল অ্যাপ্রিসিয়েট দ্যাট। ডু ইউ লেট মি নো দ্যাট আউটকাম অফ ইউর মিটিং। আই শ্যাল বি ওয়েটিং ফর ইউর রিটার্ন। ঠিক আছে স্যার, বলে বেরিয়ে এসেছিলাম তার বাসা থেকে। সেদিন রাতে গিয়ে উপস্থিত হলাম ৩২ নং ধানমন্ডিতে। নেতা তখনও বাড়ি ফেরেননি। রেহানা ও জামালের সাথে বসে গল্পগুজব করছিলাম। জামাল জানালো সে স্যান্ডহার্টস না হয় যুগোস্লোভিয়ায় যাচ্ছে আর্মি অফিসার্স কোর্স করার জন্য। শুনে বললাম, ভালোই তো, কেরিয়ার হিসেবে আর্মিকে যদি তোমার পছন্দ হয় তবে তো তোমার যাওয়াই উচিত। আমরা যখন কথা বলছিলাম কামাল যেন কোথা থেকে বাসায় ফিরে এলো। আমাকে দেখে জিজ্ঞেস করলো, বস কি ব্যাপার? কোনো ব্যাপার ছাড়া ৩২ নঙে বুঝি কেউ আসে না?
আমার পাল্টা প্রশ্ন শুনে ও একটু লজ্জা পেল। তাড়াতাড়ি পরিবেশ হালকা করার জন্য বলল, না না, তা ঠিক নয়, তবে বেশিরভাগ লোকজনেরই কিছু না কিছু ব্যাপার থাকে, তবে ব্যতিক্রমও আছে, যেমন আপনি আসেন শুধু আব্বার সাথে ঝগড়া করতে। ঝগড়া করার অধিকার তার, ভালোবাসার অধিকার যার, জবাবে বলেছিলাম আমি। তা তো অবশ্যই, সেটা কি আমরা বুঝি না? বাদ দেন এসব, একটা পরামর্শ দেন তো বস, বলল কামাল। কি বিষয়ে জিজ্ঞেস করলাম। একটা স্কলারশিপ পাইছি কানাডায় ল পড়ার জন্য, ঠিক করতে পারতেছি না যাবো কি যাবো না। এটা তো অত্যন্ত সুখবর, যাবে না মানে? নিশ্চয়ই যাওয়া উচিত। জ্ঞান অর্জন করার জন্য তো চীন পর্যন্ত যেতে বলেছেন আমাদের প্রিয় নবী। মাত্র 3-4 বছরের ব্যাপার, সময় দেখতে দেখতে কেটে যাবে। আমি যদি এমন একটা সুযোগ পেতাম তবে খুশি হয়ে চলে যেতাম। আমার জবাব শুনে কামাল বলল, তাহলে যাওয়াই উচিত আপনার মতে? অবশ্যই যাওয়া উচিত। এরই মধ্যে বাড়ির কাজের ছেলেটা এসে জানালো কেউ এসেছে কামালের সাথে দেখা করতে, তাই বিদায় নিয়ে কামাল চলে গেল। নেতা ফিরলেন বেশ রাতে। কিছুক্ষণের মধ্যেই আমার ডাক পড়ল। কি খবর, অনেক দিন পর আইলি যে? শেখ সাহেব বললেন। ঢাকায় কাজে এসেছি, ভাবলাম আপনাকে সালাম জানিয়ে যায়। তিনি বেশ খুশ মেজাজেই ছিলেন, কথার সাথে সাথে পাইপ টানছিলেন। চাচা, আপনি নাকি জেনারেল জিয়াকে বার্মায় ডিফেন্স অ্যাটাচি করে পাঠাবেন ঠিক করেছেন? তার ভালো মুড এর সুযোগ নিয়ে জিজ্ঞাসা করলাম। ঠিক করি নাই, তবে বার্মায় একজনরে পাঠাইতে হইব। শফিউল্লাহ কইল জিয়ার নাকি ইন্টেলিজেন্সের ট্রেনিং আছে, তাই ওর ব্যাপারে চিন্তা ভাবনা করা হইতাছে। তার কথার খেই ধরে আমি বললাম, ইন্টেলিজেন্স কোর্স করা আর্মিতে অনেক অফিসারই আছেন, তাদের থেকে কাউকে পাঠান। জেনারেল জিয়া ইজ টু সিনিয়র ফর দ্যাট পোস্ট এনিওয়ে। তাছাড়া এই মুহূর্তে তাকে বাইরে পাঠালে সবাই ভাববে আপনি আপনার কথার বরখেলাপ করে তাকে উদ্দেশ্যমূলকভাবে আর্মি থেকে সরিয়ে দিচ্ছেন। এটা আপনার জন্য ভালো হবে কি? তাছাড়া বেশ কিছু কারণে আর্মির ভেতরে একটা সুপ্ত ক্ষোভ বিরাজ করছে। এই অবস্থায় এই ধরনের একটা ইস্যুকে কেন্দ্র করে যদি কোনো আউটব্রাস্ট ঘটে, সেটা সরকার এবং সরকারের প্রধান হিসাবে আপনার জন্য বিব্রতকরও হতে পারে। বেয়াদবি নেবেন না চাচা, আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। চুপ করে আমার কথাগুলো শুনে গেলেন শেখ সাহেব পাইপ মুখে নিয়ে। তুই কেমন আছস? কথার মুড় ঘুরিয়ে দিলেন তিনি। যেমন রাখছেন জবাব দিলাম। তোর তো একটা কথা বুঝোস না, পার্টির রাজনীতি করতে গেলে সব কিছুতে যুক্তি চলে না, নিজের ইচ্ছা মতোতেও কিছু করা যায় না। আমার অবস্থাটা বুঝিস? দেশ চালাইতে হয়, আবার পার্টির স্বার্থও দেখতে হয়। চাচা, আমি রাজনীতি করি না, প্রত্যক্ষ রাজনীতি সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেক, সেই তুলনায় আমার কোনো জ্ঞান নাই বললেই চলে। তবু কেন জানি মনে হয় প্রচলিত প্রবাদটার একটা গভীর মানে আছে, একটা ইঙ্গিত বলা চলে। কোন প্রবাদের কথা কস তুই? জানতে চাইলেন জনাব শেখ মুজিব। ওই যে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হালকাভাবে কথাটা বলেই ফেললাম। পূর্ব প্রসঙ্গে ফিরে গেলেন শেখ সাহেব। জিয়া তরে পাঠাইছে? প্রশ্ন করলেন তিনি। জিয়া পাঠাবে কেন? আপনি আমাকে কথা দিয়েছিলেন উপযুক্ত সময় তাকে আপনি চিফ বানাবেন, তাই খবরটা জানার পর আমি নিজেই এসেছি স্বেচ্ছায় আপনার কাছ থেকে এই ব্যাপারে জানতে। বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দেবেন। ঠিক আছে, বুঝলাম, তুই যা, এখন কিছু লোকজন আইব। আমি সালাম জানিয়ে বেরিয়ে এলাম। পরদিন জেনারেল জিয়াকে সব কিছু জানিয়ে কুমিল্লায় ফিরে এলাম। আমাদের সেদিনের আলোচনার ফলেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, জেনারেল জিয়াকে আর বার্মায় যেতে হয়নি। তার জায়গায় পাঠানো হয়েছিল কর্নেল নুরুল ইসলাম শিশুকে। তিনি অত্যন্ত খুশি হয়ে চলে গেলেন বার্মায়। তার খুশি হওয়ার কারণ ছিল, যুদ্ধের সময় হার্টের পালপিটেশনের অজুহাতে রণাঙ্গন ছেড়ে কলকাতায় মুজিবনগর হেডকোয়ার্টার্সে চলে এসেছিলেন তিনি। দেশ স্বাধীন হবার কিছুদিন পর তিনি হঠাৎ করে একদিন 27 নং মিন্টু রোডের হেডকোয়ার্টার্স থেকে লাপাত্তা হয়ে যান। বেশ কিছুদিন হয়ে গেল, তবু তিনি ফিরলেন না। এতে জেনারেল উসমানী ভীষণ ক্ষেপে গেলেন। তৎকালীন সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিনকে ডেকে হুকুম দিলেন, যে করে হোক না কেন নিখোঁজ শিশুকে খুঁজে বের করে ধরে নিয়ে আসতে। আমরা সবাই জানতাম আর্মিতে আর চাকরি করতে চাচ্ছেন না শিশুভাই, কিন্তু জেনারেল উসমানীও ছাড়বেন না তাকে। সে এক উভয় সংকট অবস্থা, এই কারণেই লাপাত্তা হয়েছিলেন তিনি। যাই হোক, অনেক কষ্টে তাকে সবাই মিলে বুঝিয়ে কোনো রকমে ফিরিয়ে আনা হয়েছিল। সেই শিশুভাই পরবর্তীকালে জেনারেল জিয়া রহমানের শাসনামলে মেজর জেনারেল দ্য রাসপুটিন অব বাংলাদেশ হয়ে ওঠেন। একেই বলে কপালের নাম গোপাল। বাংলাদেশের রাসপুটিন শিশুর কর্মতৎপরতার পরিণাম কি হয়েছিল সে এক করুণ ইতিহাস। শেক্সপিয়রীয় বিয়োগান্তর নাটকের জুলিয়াস সিজারে পরিণত হয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান। যাই হোক, জেনারেল জিয়াকে বাইরে পাঠিয়ে দেবার প্রচেষ্টায় আমরা চিন্তিত হয়ে পড়লাম।
এ যাত্রায় তিনি রক্ষা পেলেও পরিষ্কার বোঝা গেল সেনাবাহিনীর দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনার অধিকারী অংশকে দুর্বল করে তোলার জন্য সরকার ক্ষেপে উঠেছেন। মেজর জলিল, কর্নেল জিয়াউদ্দিন এবং কর্নেল তাহেরকে ইতিমধ্যেই হারিয়েছি আমরা, এবং আরও অনেককেই হয়তোবা বের করে দেওয়া হবে সেনাবাহিনী থেকে কোনো না কোনো অজুহাতে। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে রাজনৈতিক মহল এবং অন্যান্য ক্ষেত্রে সমমনা লোকদের সাথে আলোচনা হলো। প্রায় সবাই একই মত পোষণ করলেন যে সেনাবাহিনীতে স্বাধীনচেতা দেশপ্রেমিকদের ক্রমান্বয়ে বের করে দিয়ে শুধুমাত্র খয়ের খা, জি হুজুর টাইপের সদস্যদেরকেই রাখা হবে সেনাবাহিনীতে। এরপর একসময় রক্ষী বাহিনীকে তাদের সাথে একত্রীভূত করে গড়ে তোলা হবে সম্পূর্ণভাবে সরকারের তাবেদার এক সেনাবাহিনী। আমরা সিদ্ধান্ত নিলাম এখন থেকে যতটুকু সম্ভব এই বিষয়ে খোঁজখবর রাখব। প্রিয় বন্ধুরা, এই ছিল আমার আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।